এই যে আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, হ্যাঁ? না তৃণমূলে না, আপনি বলেছিলেন সেটা থেকে ঢুকতে পারেননি কেন? এই প্রশ্নটা করার কি মানে? না না, এই প্রশ্নটার মানে কি? আপনি যেহেতু মন্ত্রী ছিলেন, মানে কি? আপনি যেহেতু আপনার কি মনে হয়? আপনি তো মন্ত্রী ছিলেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? না আপনি তো মন্ত্রী। না, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি কিছু বলছি না, আপনি এরকম প্রশ্ন করছেন কেন? কোনটা বলুন? কেন এই যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা মানে কি? কোনটা? যেটা আপনি এক্ষুনি করলেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মন্ত্রিত্ব থেকে রাজ্যসভার যাওয়াটা কোনো কারণে আপনার কি মনে হচ্ছে যে টিম 11-এ না থাকার কারণ? ডু ইউ থিঙ্ক সো? সো দেন প্লিজ ডোন্ট আস্ক দ্য কোয়েশ্চেন। ডোন্ট আস্ক, নো, আই উইল নট গিভ ইউ এনি আনসার। ইট ইজ ফর ইউ টু ডিসাইড। আপনি যেটা খুশি আপনি লিখতে পারেন। ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন। একদম ঠিকঠাক। ইন্টারভিউ নিওই না। Don't ask this unnecessary question. Don't take my interview. I'm telling you. Don't take my না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। এই যে ইন্টারভিউটা খুব ছোট্ট একটা অংশ, এটা এবিপি আনন্দের সাংবাদিক উজ্জ্বল মুখার্জি, তিনি রাজ্যের একজন মন্ত্রী বাবুল সুপ্রিয়, যিনি একসময় কেন্দ্রের মন্ত্রী ছিলেন, একজন বিজেপির নেতা ছিলেন, বিজেপির সাংসদ হয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হয়ে আসানসোলে প্রচার করতে এসেছিল। সমস্ত ছবি আস্তে আস্তে আপনাদের মনে পড়ছে। এই বাবুল সুপ্রিয় সুগায়ক, ভালো গান গাইতেন। আমি যে কলেজের ছাত্র, অর্থাৎ সিটি কলেজে, মানে একদম আমা স্ট্রিটে যে উত্তর কলকাতায় যে কলেজটি, এখানেই বাবুল সুপ্রিয় পড়াশোনা করেছেন। আমাদের সাংগ্রিলা বলে একটি অনুষ্ঠান হতো, সেখানে প্রত্যেক বছর নিয়ম করে বাবুল সুপ্রিয় আসতেন। কখনো কখনো নেতাজি ইন্ডোরে, কখনো কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান হতো। বাবুল সুপ্রিয়কে আমি দীর্ঘদিন ধরে চিনি। ভালো গলা, প্রথমে কুমার শানুর গলা নকল করে গান গাইতেন, তারপরে কহনা পেয়ার হ্যাঁ থেকে উঠে আসেন। তো সেসব যাক, তিনি একসময় বিজেপির সাংসদ হলেন এবং হওয়ার পরে কেন্দ্রের মন্ত্রী হয়ে গেলেন। তারপরে কোনো কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাকে একটু দূরে রাখা হয়েছিল, বাবুর অভিমান হয়ে গেল, তিনি চলে এলেন তৃণমূলে। তিনি বলেছিলেন যে আমি প্রথম একাদশে খেলার জন্য এসেছি, ফার্স্ট 11-এ খেলার জন্য এসেছি। খুব ভালো কথা। তো তাকে এখন তৃণমূল কংগ্রেসের তরফে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিল্লিতে, মানে শান্টিং করে দেওয়া হচ্ছে। রাজ্য মন্ত্রিসভা থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তাকে লোকসভার সাংসদও নয়, রাজ্যসভার সাংসদকে কোনো ওইভাবে গিয়ে এই গরমের মধ্যে রাস্তায় রাস্তায় দৌড়ে কোনো ভোট প্রচার করতে হয় না। যে চারজন সাংসদ হতে চলেছেন তৃণমূলের তরফে রাজ্যসভার এবং বিজেপির একজন, তারা সবাই সাংসদ হয়ে যাবেন, কোনো ভোটাভুটি হবে না। এবার এর সঙ্গে পিসির তার মানসিক বেদনা, মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, দুঃখ, সেই সব তার সঙ্গে কি সম্পর্ক, সেটাই আমরা বলতে চলেছি। দেখুন, পিসি কে? পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর কয়েক ঘন্টা পরে ধর্মতলায় তিনি নাকি ধর্নায় বসতে চলেছেন। অ্যাকচুয়ালি সেটা কিছু না, আসল কথাটা হচ্ছে প্রচারের হাওয়ায় থাকতে হবে। তার কারণ বিজেপি ইতিমধ্যে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করে দিয়েছে। 5,000 কিলোমিটার পথ অতিক্রম করে 14ই মার্চ সেই পথ শেষ হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই যে প্রচার, সেটাকে রোখার জন্য গাড়িতে ভাঙচুর, আজে বাজে কথা, খিস্তি খাস্তা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলো দিয়েও হচ্ছে না। প্রচারের সমস্ত কিছু শোষণ করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী, তাদের কর্মীরা। সেখানে বিভিন্ন রকমের স্লোগান উঠছে এবং রাজ্যের যে দুর্নীতি, সীমাহীন কেলেঙ্কারি, সেসব নিয়ে মানুষ কথা বলছেন এবং জনসংযোগটা ফাটিয়ে চলছে। মানে দোল উৎসব শেষ হয়ে গেছে, হোলি চলে গেছে, এরপরে আজ থেকে আবার শুরু হয়ে গেছে সেই কর্মসূচি। এবার সেটাকে রোখার জন্য পিসি করেছেন কি, ধর্নায় বসবেন। তো রাজনৈতিকভাবে তিনি ধর্নায় বসতেই পারেন, কিন্তু তার মধ্যে মানসিক কষ্ট, মানসিক বেদনা, মানসিক যন্ত্রণাটা কোত্থেকে এলো, সেই কথাটাই বলবো। দেখুন, 4 জন প্রার্থীর নাম ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল নেত্রীর ইচ্ছায় ঘোষণা করা হয়েছে। তার মধ্যে এই যে ইন্টারভিউটা শুরুতে আমরা দেখালাম, বাবুল সুপ্রিয় রয়েছেন, যিনি এই যে কিছুদিন আগে দিল্লিতে এআই সামিট হয়ে গেল, সেখানে কংগ্রেসের কিছু অসভ্য ইতরের মতো কেউ কেউ গিয়ে একদম বিশ্বমঞ্চে জামা কাপড় খুলে একদম তারা নাঙ্গা হয়ে নাচানাচি শুরু করলো, যেটার নিন্দা করেছিলেন এই বাবুল সুপ্রিয়। এবং তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছিল যে তৃণমূলে আর তিনি কোনো রকমের জায়গা পাচ্ছেন না, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হতে পারে, এই ইঙ্গিতটা তখনই তিনি পেয়ে গিয়েছিলেন এবং তারপরে তিনি আবার বিজেপিতে ফিরে আসতে পারেন। তো সেটা তিনি আর পারেননি।
মমতা ব্যানার্জি বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী তাকে ছলে বলে কৌশলে বিভিন্ন বুঝিয়ে টুঝিয়ে ভয় টয় দেখিয়ে ধমকে চমকে বসে তাকে রেখে দিয়েছে। তো আজকে এই যে চারজনের মধ্যে কে? রাজ্যের প্রাক্তন ডিজিপি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, যার বিরুদ্ধে সারদার বিভিন্ন রকমের অভিযোগ আছে, সিবিআই তদন্ত হয়েছিল, তারপরে সিবিআই এর অপদার্থতার জন্য সেই মামলা এখন আর নেই। তো সেই রাজীব কুমার, তারপরে মেনকা গুরুস্বামী, যিনি সমকামী আন্দোলন করেন, নিজে একজন সমকামী কিন্তু অত্যন্ত মেধাবী, বিদেশে পড়াশোনা করেছেন, মমতা ব্যানার্জির হয়ে বিভিন্ন রকমের কেস তিনি লড়েছেন। এর পাশাপাশি কোয়েল মল্লিক, তিনি ওই বাংলা সিরিয়াল করতেন, বাংলা সিনেমা করতেন। আমি কোনো সিনেমা দেখিনি, একদম বি গ্রেড বা সি গ্রেডের, কারো কারো পছন্দ হতে পারে, মানুষ হিসেবে তিনি নিশ্চয়ই ভালো। মমতা ব্যানার্জির অত্যন্ত পছন্দের। রঞ্জিত মল্লিকের বাড়িতে কিছুদিন আগে এই নাম ঘোষণার আগে অভিষেক ব্যানার্জি চলে গিয়েছিলেন, তাকে প্রণাম টোনাম করে একদম একাকার করে দিয়েছিলেন। তো তাদের ভাবমূর্তি ভালো, কিন্তু ভাবমূর্তির সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? তার তো কোনো সম্পর্ক নেই। একজন এমপি কে হতে হলে তাকে রাজনীতিটা মিনিমাম বুঝতে হয়। তো কোয়েল ব্যানার্জি কবে থেকে রাজনীতি বুঝলেন? তিনি মাঝে মাঝে অবশ্য মমতা ব্যানার্জির সভায় যান। তো কে কে হলো তাহলে? রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, আর 4 নম্বর হচ্ছে এই বাবুল সুপ্রিয়। তো বাবুল সুপ্রিয় আজকে এই 4 জন সহ আরেকজন প্রার্থী হচ্ছেন, সবাই কিন্তু জিতে যাবেন, আরেকজন প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, একাধিকবার নির্বাচনে লড়েছেন, লোকসভায় হেরেছেন, বিধানসভায় হেরেছেন, কিন্তু দল তাকে মনে রেখেছে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে, এবং শুভেন্দু অধিকারীর প্রায় অত্যন্ত ঘনিষ্ঠ দাদার মতো তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তো এই যে দুটো জুটি, শ্রমিক আর শুভেন্দু জুটি, তারা মোট 5 জনের নাম দিল্লিতে পাঠিয়েছিল। তার মধ্যে এই রাহুল সিনহার নাম ছিল। রাহুল সিনহা সহ তৃণমূলের 4 জন সহ মোট 5 জন আজকে মনোনয়ন জমা করতে এসেছিলেন। কোথায়? রাজ্য বিধানসভায়। রাজ্য বিধানসভায় এভাবেই, এটাই হচ্ছে নিয়ম আর কি। আর যদি আরেকটা ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হতো তাহলে ভোটাভুটি হতো, কিন্তু ভোটাভুটি হচ্ছে না। এই 5 জনই কিন্তু সাংসদ হয়ে যাচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। গোটা দেশ জুড়ে মোট 37 জন মতো সাংসদ হচ্ছেন। আগামী 16ই মার্চ ভোটাভুটি হওয়ার কথা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পর্যন্ত রাজ্যসভায় যাচ্ছেন, সেখানে অন্য কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, সেটা বিজেপির তরফে হতে পারেন বা নীতিশ কুমারের দলের কেউ হতে পারেন, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নিতিন নবীন, তাকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে, তাকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে, বা নীতিশ কুমারকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। এখন কি হবে সেটা তো আগে থেকে মাসির গোঁপ থাকলে মেশোর মতো দেখতে হতো, এসব বলে লাভ নেই, এটা সম্ভাবনা। কিন্তু ঘটনা হচ্ছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রীতে ইস্তফা দিয়ে তিনি রাজ্যসভায় যাচ্ছেন, এবং রাজ্যে মন্ত্রিসভার সদস্য ছিলেন কে? এই নিতিন নবীন, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন, তিনিও ইস্তফা দিয়ে রাজ্যসভায় যাচ্ছেন। তো রাজ্যসভায় যাওয়া মানে ছোট হয়ে যাওয়া একদমই নয়, সেটা নয়। তাহলে মুখ্যমন্ত্রী, মানে বিহারের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি রাজ্যসভায় মনোনয়ন দিচ্ছেন। অতএব কোনো রাজ্যের মন্ত্রী থেকে বা কোনো মন্ত্রিসভা থেকে কেউ বেরিয়ে রাজ্যসভায় যাওয়াটা ছোট নয়। কিন্তু হতাশাটা কেমন ঝরে ঝরে পড়ছে দেখুন। বাবুল সুপ্রিয়কে আজকে শুরু থেকে আমরা রাজ্য বিধানসভায় তিনি যখন মনোনয়নপত্র পেশ করতে আসেন, কারো মুখে কোনো হাসি দেখা যায়নি। রাজীব কুমারের মুখে কোনো হাসি নেই। মেনকা গুরুস্বামী, তিনি শিক্ষিত মহিলা, ভালো আইনজীবী, সুপ্রিম কোর্টে তিনি কেস লড়েন, তিনি সওয়াল জবাব করেন, তো তিনি অত্যন্ত মেধাবী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাকে নিয়ে কোনো কথা নেই। তাকে তৃণমূল বেছে নিয়েছে কেন, তার উত্তর আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন, সেটা আমরা পরে দেখাবো। তো সবচেয়ে যেটা শুকনো মুখ ছিল সেটা হচ্ছে এই বাবুল সুপ্রিয়র। এই বাবুল সুপ্রিয়র কেন শুকনো মুখ, কেন তিনি ফ্রাস্ট্রেশনে ভুগছেন, কেন তিনি এত হতাশ, এবং তার হতাশার গোপন থাকেনি। যখন কিনা তাকে এবিপি আনন্দের সাংবাদিক উজ্জ্বল মুখার্জি গিয়ে তাকে প্রশ্ন করলেন যে আচ্ছা আপনি তো ফার্স্ট 11-এ থাকবেন বলেছিলেন, তো কি ব্যাপার, কি হলো, একদম রেগে মেগে কাঁই, এবং ইন্টারভিউর একটা ছোট্ট অংশ কিন্তু কেটে দেওয়া হয়েছে, যেটা এবিপি আনন্দ দেখায়নি, মানে আমরা এই জন্য দেখাতে পারলাম না। তো এর পরের অংশটা হচ্ছে বাবুল সুপ্রিয় তেড়ে মেরে এসে যে এবিপি আনন্দের ক্যামেরা পার্সন ছিলেন, যিনি ভিডিও জার্নালিস্ট বলা হয়, তাকে একদম চেস করেছিলেন যে এক্ষুনি আমার ফুটেজটা ডিলিট করতে হবে, আমি বলছি আমার অনুমতি না নিয়ে এই ভিডিও চালানো যাবে না। মানে অডাসিটিটা ভাবুন, উদ্ধত্তটা ভাবুন। কিছুদিন আগে এই চ্যানেলেরই সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে হাওড়ায় একদম পিলখানায়, যে মনে আছে, যেটা একদম শুট করা হয়েছিল মাথায় পেটে, তো সেই যে দুজন দুষ্কৃতী তারা ধরা পড়েছে দিল্লিতে,
তারা পালিয়ে এসেছিল জোড়াসাঁকোয়, তারপরে তারা গার্ডেন রিচ চলে যায়, সেখান থেকে সোজা দিল্লি চলে যায়। তো তারপরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে আজকে খবর। আগে গ্রেপ্তার করেছে না এখন গ্রেপ্তার করেছে, তবে তাদেরকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে। তো যে ঘটনা থেকে এই কথাটা বলছিলাম যে পিলখানায় গিয়ে ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে, ময়ূখ আমার বিশেষ বন্ধু, এই উজ্জ্বল দাও আমার ভীষণ ভালো পরিচিত বন্ধু, তো একে মারা হলো। এবং তারপরে আবার এই এবিপি আনন্দের এই যে সাংবাদিক তাকেও টার্গেট করা হলো। এবং কেন টার্গেট করা হলো বলুন তো? কিছুদিন আগেই তো এদের যে সুমন দে যিনি সম্পাদক, তিনি তো মুখ্যমন্ত্রীকে দিদি 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 একদম 14-15 বার করে, মানে 2-3টে সেন্টেন্স ছাড়া ছাড়া দিদি দিদি কালীঘাটের বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করলেন তিনি কত গরিব, তিনি কত কষ্টে থাকেন। তিনি একবারও দেখানোর চেষ্টা বা বলার চেষ্টা করলেন না যে ভেতরের ইন্টেরিয়ারটা কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, একদম 5 স্টার 7 স্টার হোটেলের মতো, সেগুলো তিনি দেখালেন না। শুধুমাত্র গেটটাকে দেখানোর চেষ্টা করলেন, টালির চালটা দেখানোর চেষ্টা করলেন। অতএব সেই তেল দেওয়ার পরেও কেন এবিপি আনন্দের সাংবাদিকদের মার খেতে হচ্ছে, কেনই বা উজ্জ্বল মুখার্জির মতো লোককে এইভাবে ঝাড় শুনতে হচ্ছে একদম কেঁচোর মতো হয়ে? না মানে হ্যাঁ এই তুমি চালাবে না, কিন্তু না না আমি ঠিক আছে চালাবো না, মানে কেঁচোর মতো। এখানে যদি অন্য কোনো সাংবাদিক থাকতেন বা যদি আমরা থাকতাম, তার উত্তরটা নিশ্চয়ই এতটা নমনীয় হতো না। এটা একদম খুব স্বাভাবিকভাবে সেটা বলে দেওয়াই যায়। তো আজকে যে কাণ্ডটা হলো, এরপরে বাবুল সুপ্রিয় আবার এলেন তেড়ে, মানে সেকেন্ড টাইমে ফিরে এলেন। সেকেন্ড টাইমে ফিরে এসে ভীষণভাবে চার্জ করলেন। তারপরে অরূপ বিশ্বাস তাকে বুঝতে পেরেছেন যে এতগুলো মোবাইল, এতগুলো ক্যামেরা তার দিকে তাক হয়ে আছে, এবং আর কয়েক ঘন্টা পরেই তাদের দলেরই নেত্রী ধর্মতলায় তিনি মঞ্চস্থ করবেন, তিনি ধর্নায় বসতে চলেছেন। তো তার আগে আর বিড়ম্বনা বাড়ানো যাবে না, তার কারণ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ চলে আসছে, কিছুদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। তো এসআইআর এ এত নাম বাতিল হয়ে গেছে, আরো বেশ কিছু নাম ঝুলে আছে। এই যে আবহ, এর মধ্যে অরূপ বিশ্বাস একটু বুদ্ধিমান লোক, অরূপ বিশ্বাস তাকে ধরে একদম প্রায় জড়িয়ে টড়িয়ে ধরে তাকে নিয়ে চলে গেল। তো এই যে ঘটনাটা হলো, এর মধ্যে যেটা হলো, একটুখানি আমরা প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আমরা শুনে নিই। শুভেন্দু বাবু তিনি প্রথমে তার নিজের ঘরে, বিরোধী দলনেতার ঘরে, রাহুল সিনহা গিয়েছিলেন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য গিয়েছিলেন, বিজেপির অন্যান্য নেতারা গিয়েছিলেন, তাকে রাহুল সিনহাকে টিকা পরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তারপরে মনোনয়নপত্র যেখানে সই করতে হয়, অন্যান্য এমএলএদেরকে তাদেরকে সই করতে হয়, সমস্ত কিছু নিয়ে কিছু আইনি কাগজপত্র থাকে, তারপরে সেক্রেটারির ঘরে জমা দিতে যেতে হয়। তো সেই সব জমা টমা হয়ে গেল, একসঙ্গে সব ছবি টবি তোলা হলো। তারপরে একটা সাংবাদিক বৈঠকে ভীষণ ইন্টারেস্টিং শুনুন, তৃণমূলের ভেতরে যে কতটা অবসাদ, কতটা চোখের জল, কতটা যন্ত্রণা, মানসিক কষ্ট, সেইটা বুঝতে পারবেন এই শুভেন্দু বাবুর বক্তৃতাটা, শুভেন্দু বাবুর প্রেস মিটটা একটুখানি শুনে নিন। নাম পাঠিয়েছিলাম আজকে, বলতে কোনো অস্বীকার করার উপায় নেই। সেখানে গুরুত্ব দিয়েই রাহুল সিনহার নামটাও পাঠানো হয়েছিল। অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিটি চাপিয়ে দেননি, আমাদের 5টি নাম পাঠানোর মধ্য থেকে কিন্তু তারা বেছে নিয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল এবং সিস্টেমিক ডেমোক্রেসির একটি বড় উদাহরণ, যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমরা যা শুনেছি জেনেছি, সব রাজনৈতিক লোককে তিনি বানপ্রস্থে পাঠিয়ে দিয়ে তিনি এককভাবে প্রার্থী করেছেন। দুজনকে কৃতজ্ঞতা স্বরূপ ঋণ শোধ করেছেন। সারদার ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট করার জন্য রাজীব কুমারকে রিওয়ার্ড দিয়েছেন, আর বিনীত গোয়েলকে আরজিকরের অভয়ার কেসে বাঁচিয়ে দেওয়ার জন্য মেনকা গুরুস্বামীকে তিনি আজকে গিফট দিয়েছেন। সুব্রত বক্সির মতো উনার যুব কংগ্রেসের সময় থেকে অদ্যাবধি সুব্রত বক্সি হাঁটতে পারেন, চলতে পারেন, এখনো জেলা করেন। এখন আপনারা জিজ্ঞেস করতে গেলে বক্সিদা বলবে যে আমি নিজে থেকে না বলেছি। তা আমাদের কষ্ট হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিল সেই নেতাকে আজকে অবসরে পাঠানো হচ্ছে। বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিকদেরকে, মেনকা গুরুস্বামীদেরকে, রাজীব কুমারের মতো টেন্টেড একজন কুখ্যাত আইপিএস জায়গা করে দেওয়ার জন্য সুব্রত বক্সিকে আজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব পীড়াদায়ক। দেখুন, তৃণমূলের যে টিকিটটা যেটা দেয়া হবে আর কি, তৃণমূলের প্রায় 60-70 জন কিন্তু টিকিট পাবেন না। মানে আমরা আগে এই ধরনের একটা এপিসোড করেছিলাম, অনেকেই টিকিট পাবেন না। মূলত যারা সিনিয়ররা, মানে তৃণমূলে একদম ব্রাত্য হয়ে যাচ্ছেন, লবি আছে তো, পিসি লবি, ভাইপো লবি, তো একটা লবি আর একটা লবিকে ল্যাং মারা শুরু করে দিয়েছে, ফলে টিকিট এবারে অনেকেই পাবেন না।
এবং সেই তালিকায় কিন্তু সুব্রত বক্সিও ঢুকে গেলেন। সুব্রত বক্সির জায়গায় নতুন নতুন সমস্ত লোক, অবাঙালি লোক, তৃণমূল যেটা বাঙালি বাঙালি করে লাফায়, অথচ টিকিট দেওয়ার সময় কি লোকসভায় কি রাজ্যসভায় বাংলা এক বর্ণও বলতে পারে না। মেনকা গুরুস্বামী এক বর্ণ বাংলা জানে না। রাজীব কুমার বাংলা বলেন, আপনাকে অনেক ভেবে চিনতে গুগল করে খুঁজতে হবে যে সেটা বাংলাটা কি বললেন তিনি। তো অবাঙালিদেরকেই তিনি বলেন, আবার তিনিই বলেন বাঙালি বাঙালি করে লাফান। মানে কত রকম মুখোশ, বিভিন্ন রকমের এক মুখে কত রকমের কথা। তো সেই মমতা ব্যানার্জি আগামীকাল বসছেন এবং যে কথাটা শুভেন্দুবাবু বললেন আমরা 100% সহমত পোষণ করছি, যে সুব্রত বক্সির মতো তার দলের ব্যাপার যদিও, কিন্তু পুরনো লোকেদেরকে একদিকে যখন বিধানসভা থেকে ছেঁটে দেওয়া হচ্ছে, আরেক দিক থেকে রাজ্যসভা থেকে ছেঁটে দেওয়া হচ্ছে, দলের পদটা থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যদিও এই দলে কোনো নির্বাচন হয় না, মমতা ব্যানার্জি সেই 1998 সাল থেকে তিনিই চেয়ারপারসন, তো এখনো তিনিই চেয়ারপারসন। মানে অন্যান্য দলের মতো না যে 4 বছর ছাড়া ছাড়া, 5 বছর বা 6 বছর ছাড়া ছাড়া তাদের যে দলের মাথা চেঞ্জ করা হয়, ভোট হয়, এইসব কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জিরই দল, মমতা ব্যানার্জি তিনিই চালান, তার ইচ্ছাই শেষ কথা। কিন্তু এখন যেটা হয়েছে যে তার ইচ্ছাটা আর শেষ কথা নয়, সেখানে পিসি ভাইপোর মধ্যে একটা অদ্ভুতভাবে লেগে গেছে ট্রাসেল, অদ্ভুতভাবে বিতর্ক তৈরি হয়েছে, অদ্ভুতভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে। পিসি যা চান ভাইপো তা চান না, ভাইপো যা চান পিসি তা চান না। তার ফলে এটা নিয়েই শুরু হয়ে গেছে কোন্দল। এবার কোন কোন প্রার্থী টিকিট পাবেন না সেটা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড আপনাদের জন্য দরকার হলে তৈরি করব। তবে আপনারা জানতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনি এমনি ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আপনাদের কতটা আগ্রহ রয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনে প্রেস করবেন। আর এই কন্টেন্ট নিয়ে, এই যে পিসির মানসিক দৈন্যতা, পিসির মানসিক কষ্ট, অবসাদ, হতাশা, যন্ত্রণা, এটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। যদি মনে করেন পাশে থাকবেন তাহলে অবশ্যই বেশি বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।